1 2 3 অ্যাকশন। আজকে থেকে আগামী 7 দিন পর্যন্ত প্রি বুকিং নেবে। ওরে বাবা, এই পাখিটা তো খুব অত্যাচার করতেছে। আসসালামু আলাইকুম টেক লাভার্স, আমি ওয়াহিদ রয়েছি টাইনা টুনা পাস চ্যানেল এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Oppo F21 Pro। Oppo এই ফোনটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে আর বলে দিয়েছে এই ফোনটাতে এমন এমন কিছু আছে যেটা নাকি বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসে নাই। খুবই ইন্টারেস্টিং। আমরা ভাবলাম যে তাহলে এটা নিয়ে একটু গবেষণা করতে হয়, কেন এই ফোনটা এরকম স্পেশাল, এমন কি আছে এতে যা বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখতে পাইনি। তাই এটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ গবেষণা করার জন্য চলে এলাম স্টুডিওর বাইরে। আজকে আমরা এই ফোনটা নিয়ে একদম বিস্তর আলোচনা করব, কি এমন ভালো জিনিস রয়েছে এতে, পাশাপাশি কি এমন খারাপ জিনিস রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন না দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। এই পার্টিকুলার মডেলটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হচ্ছে Oppo F21 Pro ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে বাংলাদেশে, মানে পৃথিবীর অন্য কোনো দেশে রিলিজ হওয়ার আগে বাংলাদেশে রিলিজ হচ্ছে। জিনিসটা আমার কাছে অনেক মজা লেগেছে, কারণ হচ্ছে যে আমরা সবসময় অভিযোগ করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে ফোন রিলিজ হয়, আমাদের বাংলাদেশে সেটা আস্তে আস্তে অনেক ডিলে হয়, বাট এই প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে আমাদের দেশেই প্রথমবার রিলিজ হচ্ছে এই ফোনটা। সো থ্যাঙ্কস Oppo। ওয়েল, আমরা এই ফোনের বিভিন্ন প্যারামিটার নিয়ে অবশ্যই কথা বলবো, তবে সবার আগে আমি কথা বলতে চাই এইটার ক্যামেরা নিয়ে, কারণ এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। সত্যি ইন্টারেস্টিং, কারণ এতে প্রথমবারের মতো Oppo ইমপ্লিমেন্ট করেছে মাইক্রোস্কোপিক লেন্স, এবং এই লেন্সের যে পারফরমেন্স, ও মাই গড, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ ফ্যান্টাস্টিক। এর কারণ আপনারা স্যাম্পল পিকচারগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা মোটামুটি বেশ কিছু আইটেমের ছবি তুলেছি এবং এটা নিয়ে বলা যায় যে একদিন সারাদিন সময় দিয়েছি, এবং আমরা অ্যামেজড হয়ে গিয়েছি যে এত চমৎকার মাইক্রোস্কোপিক ছবি সেটা আবার স্মার্টফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে Oppo। সো দিস ইজ অ্যামেজিং, এবং ডেফিনেটলি এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবার চলে এলাম রেয়ার ক্যামেরার দিকে, এবং দেখতে পাচ্ছি 64 মেগাপিক্সেলের মেইন একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর এর তোলা ছবির কোয়ালিটি কিন্তু জোস লেগেছে আমার কাছে, কারণ Oppo সবসময় তাদের ফোনের ক্যামেরা দিকে বেশ ভালোভাবেই নজর দেয়। F21 Proতেও তার ব্যতিক্রম দেখি নাই। ছবিতে যথেষ্ট শার্পনেস ছিল, তবে মাঝে মাঝে একটু কালারগুলো বেশি বুস্ট আপ করতে গিয়ে একটু আনন্যাচারাল করে ফেলে, বাট এটা আপনি যদি নিজে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে জোস আউটপুট পাবেন। এবং ডাইনামিক রেঞ্জ চমৎকার ছিল, যদিও মাঝে মাঝে কিছু কিছু ছবি একটু ওয়াস্ট আউট হয়ে যাচ্ছিল, বাট এটা আসলে ম্যানেজ করার মতো। পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেশন মোটামুটি বলবো, খুব বেশি ভালো বলা যাবে না, কারণ কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টকে আসলে একটু গুলিয়ে ফেলেছে। এটা অবশ্যই সফটওয়্যারের দুর্বলতা, আশা করছি সামনের কোনো একটা আপডেটে এটা ঠিক হয়ে যাবে, বাট ওভারঅল এর ছবিকে বেশ ভালোই বলতে হবে। আর এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করেছি, ভিডিও যথেষ্ট স্টেবল এবং এর যে কালার যথেষ্ট ডাইনামিক লেগেছে আমাদের কাছে। সো যারা ভিডিওগ্রাফি বা ব্লগিং এর জন্য একটা মোবাইল ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা মোটামুটি একটা আদর্শ ফোন হতে পারে। এটা সত্যিকার অর্থে আপনার ম্যাক্রো ফটোগ্রাফিকে ভিন্ন মাত্রা দেবে। প্রত্যেকটা অবজেক্ট এত নিখুঁতভাবে ম্যাগনিফাই করছিল যে আপনি রীতিমতো চমকে উঠবেন। লেন্সটার চারদিকে একটা অরবিট লাইট ব্যবহার করা হয়েছে, যেটা মাইক্রোস্কোপিক সাবজেক্টের ছবি তোলার সময় আলোকিত করবে, ফলে নিখুঁত ছবি পাওয়া যাবে। মাইক্রোস্কোপিক ক্যামেরার পাশাপাশি এর যে সেলফি ক্যামেরার স্ট্রাকচার, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই প্রথমবারের মতো 32 মেগাপিক্সেলের সোনি IMX709 লেন্সটা তারা ব্যবহার করেছে কোনো একটা স্মার্টফোনে, এবং এটার রেজাল্ট কিন্তু অ্যামেজিং, যেটা স্যাম্পল পিকচার দেখলে আপনারা বুঝতে পারবেন। সেলফিতেও HDR টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে দারুণ এক্সপোজার লেভেল আর ডাইনামিক রেঞ্জ পেয়েছি। ছবিতে প্রচুর ডিটেইল আর শার্পনেস বিদ্যমান, আর ভালো লেগেছে কম আলোতেও বেশ ভালো ছবি পাওয়া যাচ্ছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ ভালো পারফর্ম করেছে, সাবজেক্ট সেপারেশন মোটামুটি বেশ ভালোই ছিল বলতে হবে। তো এটা সেলফি পারফরমেন্স নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট সেলফি ক্যামেরা ইন দ্য মার্কেট রাইট নাও, Oppo F21 Pro। অলরাইট, এটা ডিজাইন নিয়ে কিন্তু অনেক কথা বলা হচ্ছে, বাট ভিডিওটা আমি খুব বেশি লম্বা করবো না, একবার সংক্ষেপে আমি জানাচ্ছি আমার মতামত। সেটা হচ্ছে ডিজাইনটা আমার কাছে ইউনিক লেগেছে। ইউনিক মিনস আজকাল মোটামুটি সব ফোনের ডিজাইন কিন্তু একই রকম, বাট এই Oppo F21 Pro ডিজাইনটা একেবারে ডিফারেন্ট। এর পেছনে যে ক্যামেরা বামটা ব্যবহার করা হয়েছে এটা খুবই মিনিমালিস্টিক, এবং অকারণে কোনো জায়গা তারা নষ্ট করে নাই। আর এই প্রথমবারের মতো Oppo ব্যবহার করেছে ফাইবার গ্লাস লেদার, জিনিসটা ইউনিক, আমাদের দেশে এরকম আগে কখনো দেখি নাই। খুবই চমৎকার লাগে দেখতে, বিশেষ করে এই অরেঞ্জ কালারটা যেন ফুটে উঠেছে। বাই দ্য ওয়ে, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, এবং চারদিকে মেটাল ফ্রেমের মতো দেখতে পাচ্ছি, বাট এটা আসলে মেটাল কিনা এটা বুঝতে পারছি না। ফোনটা যথেষ্ট স্লিম, এবং এটা আপনি খুব ভালোভাবে হাত দিয়ে ধরতে পারবেন, কারণ ডিসপ্লেটা কিন্তু খুব বেশি বড় নয়, একদম কম্প্যাক্ট সাইজের একটা ডিসপ্লে। আর এইটার যে হ্যান্ড ফিল এটা জোস, পাশাপাশি এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন এটা কিন্তু বেশ চমৎকার লেগেছে আমার কাছে। মানে কোনো একদিকে ওজন বেশি, কোনো একদিকে কম,
এইরকম মনে হয় নাই। সো ডিজাইনের দিক দিয়ে ওপ্পো তাদের ইউনিকনেস ধরে রেখেছে। সো হ্যাটস অফ টু ওপ্পো। সব কিছু ঠিক থাকলেও এর বটম বেজেলটা আমার কাছে অনেক মোটা লেগেছে। এখানে আর একটু পাতলা করা উচিত ছিল, কারণ সিনেমেটিকে লাগেনি আমার কাছে। ওপরে ডানে বামে এর যে বেজেল যথেষ্ট ভালো, বা নিচের দিকে বেজেলটা এত বেশি থাকাতে আসলে এর সৌন্দর্যটা কিছুটা হলেও নষ্ট হয়েছে। ফোনটার থিকনেস হচ্ছে মাত্র 7.5 মিলিমিটার এবং এটার ওজনও খুবই কম, মাত্র 178 গ্রামের আশেপাশে। তার মানে খুবই লাইট ওয়েট, বুঝতেই পারছেন। বাই দ্য ওয়ে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে এর পেছনে যে গ্লোয়িং লাইটটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, এই লাইটটা দিয়ে কিন্তু আপনি নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন ফোন আসবে তখন এটা ব্লিঙ্ক করতে থাকবে জোরে জোরে, যখন কোনো মেসেজ আসবে তখন এটা আস্তে আস্তে ব্লিঙ্ক করতে থাকবে। জিনিসটা ইউনিক লেগেছে আমার কাছে। এবার এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই। এতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে আবার 90 হার্জ রিফ্রেশ রেটও আছে। আর অ্যামোলেড প্যানেল হওয়ার ফলে এটার ব্রাইটনেস কিন্তু জোস। দিনের আলোতেও আমরা ব্যবহার করে দেখেছি, খুব একটা স্ট্রাগল করতে আমাদের হয়নি, যথেষ্ট ব্রাইট ছিল। এর পিপিআই কিন্তু অনেক বেশি, 409 পিপিআই এতে ব্যবহার করা হচ্ছে। এবং আনঅফিসিয়াল সোর্স থেকে আমরা জানতে পেরেছি এতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রয়েছে। পাশাপাশি এতে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো। পাশাপাশি এর যে কালার এক্সপিরিয়েন্স, এটা আমাদের কাছে প্রিমিয়াম লেগেছে। মোটামুটি ভিভিড কালার এক্সপিরিয়েন্স করতে পারবেন। খুব শার্পনেস ছিল যেহেতু পিপিআই বেশি, এবং এর রেজুলেশনও ফুল এইচডি। সুতরাং ওভারঅল এর ডিসপ্লে থেকে আমরা বেশ পজিটিভ ফিডব্যাক পেয়েছি। ফোনের হার্ডওয়্যার সেকশনে এসে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে স্ন্যাপড্রাগনের 680 সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা ডেফিনেটলি এই প্রাইস বিবেচনায় অনেকখানি কম। আমি আশা করেছিলাম এখানে আরও হাইয়ার ভেরিয়েন্টের প্রসেসর ব্যবহার করা হবে। বাই দ্য ওয়ে, তারা র্যাম এবং রমের কোনো কমতি রাখে নাই। 8 জিবি র্যাম দিয়েছে, যেটা আবার 13 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে ভার্চুয়ালি, এবং মেমোরি দিয়েছে 128 জিবি, যেটা আমার মনে হয় যে ঠিকঠাকই আছে। এবং আপনি চাইলে এটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে মেমোরি আরও বাড়িয়ে নিতে পারবেন। সো মেমোরি নিয়ে কোনো ইস্যু নাই। তাহলে ফোনের পারফরমেন্স কেমন? ওয়েল, ভালো, তবে আরও ভালো হতে পারতো। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় ওপ্পো কিন্তু তাদের ফোনগুলো সব থেকে বেশি ফোকাস দেয় ক্যামেরার দিকে, ডিজাইনের দিকে। তো এইসব দিক দিয়ে তো এখানে কমতি নাই। সুতরাং আপনি যদি একেবারে পারফরমেন্স সেন্ট্রিক কোনো ফোন কিনতে চান, তাহলে তো অন্য আরও অনেক অপশন রয়েছে। বাট এই ফোনটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য, যাদের ডিজাইন দরকার, লুক অ্যান্ড ফিল দরকার, ভালো ক্যামেরা দরকার, ইত্যাদি ইত্যাদি। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে আমরা আনটুপি স্কোর পেয়েছি 2,34,829। বিগ বেঞ্চে আমরা সিঙ্গেল করে স্কোর পেয়েছি 383, মাল্টি করে পেয়েছি 1,639, যেটা ডেফিনেটলি অনেক কম। আর একটু বেটার আশা করেছিলাম যদি আপনি প্রাইসের কথা চিন্তা করেন। আর গেমিং সেকশনে এসে মোটামুটি যেটা বুঝলাম, এই ফোনটা হার্ড কোর গেমারদের জন্য নয়। আপনি যদি শখের গেমার হয়ে থাকেন বা মডারেট গেমার হন, মাঝে মাঝে আপনি কিছু গেমিং করেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। তবে একটা জিনিস ভালো লেগেছে, তাতে হচ্ছে এতে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক ভার্সন অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে, এবং সাথে রয়েছে কালার ওএস 12.1। এবং এই দুটার কম্বিনেশনে কিন্তু টু বি অনেস্ট দারুণ একটা অনুভূতি আমরা পেয়েছি। বেশ ফ্লুয়েন্ট ছিল, ওভারঅল বেশ স্ট্যাবেল ছিল, খুব একটা স্ট্যাটার পাই নেই। মাল্টিটাস্কিং বেশ চমৎকার ছিল। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইম কিন্তু দুর্দান্ত। এখানে মোটামুটি বেশ ভালো একটা ফিলিংস আমরা পেয়েছি। এখানে এসে খুব একটা হতাশ হতে হয় নাই। আপনারা যারা ডে টু ডে বেসিসের অন্যান্য যে সমস্ত কাজ আমরা সাধারণত করতে হয়, যারা একটু সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেন, ইউটিউবে ভিডিও দেখেন, মিউজিক প্লেব্যাক করেন, তারা আসলে বুঝতেও পারবেন না যে এই ফোনটা আরও বেশি পাওয়ারফুল হওয়া উচিত ছিল। বাট আপনি যদি একেবারে হেভি ইউজার হন, সারাদিন ফোন ব্যবহার করেন, সারাদিন গেমিং করেন, হয়তো তখন গিয়ে একটু ঝামেলায় আপনি পড়তে পারেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মনে কথা বলা হয়নি, জানা সাব্বির? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের মতামত শেয়ার করছি। এটা কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল, অ্যাকুরেট ছিল। মাঝে মাঝে একটু মিসিং হয়, দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার আঙুলটা একটু এদিক সেদিক দেন, তখন ঠিকমতো রিড করতে পারে না। আদার দ্যান দ্যাট, এটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব ভালো। আর লাউড স্পিকারের কথা যদি বলতে হয়, তাহলে আমি এখানে মিস করেছি একটা স্টেরিও স্পিকার। তবে এটা সিঙ্গেল ফায়ারিং স্পিকার হলেও এর লাউডনেস কিন্তু যথেষ্ট ছিল, ক্লারিটি ভালো ছিল। সবথেকে ভালো ব্যাপার ছিল যে ফুল ভলিউমেই কিন্তু এটার সাউন্ড ডিস্টোর্ট হয় না। এটা অনেক পছন্দ হয়েছে আমার কাছে। এই ফোনটাতে 4,500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এইটা আমার মনে হয় অন্তত 5,000 করা উচিত ছিল, কারণ আরেকটু মোটা হতো আমার আপত্তি নাই, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাই দ্য ওয়ে, তারা অবশ্য চেষ্টা করেছে ফাস্ট চার্জিং দিয়ে এটাকে একটু পুষিয়ে নেওয়ার জন্য। বক্সের মধ্যে আপনি 33 ওয়াটের একটা চার্জারও পেয়ে যাবেন, এবং এটা চিপসের যেহেতু 6 ন্যানোমিটার টেকনোলজি, এখানে ব্যাটারি কনজাম্পশন কিন্তু একটু কম হবে। সো ওভারঅল হয়তো পুষিয়ে যাবে এখানে। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হেভি ইউসেজে মোটামুটি অবশ্যই একবার চার্জ দিতে হবে আপনাকে দিনের শেষে। আর যারা একেবারে নর্মাল ইউজ করেন, তারা হয়তো একদিন ভালোভাবে পার করবেন, সেকেন্ড ডের মাঝামাঝি সময় গিয়ে আরও একবার আপনাকে চার্জ দিতে হতে পারে। সো এখানেও আমার মনে হয় একটু কমতি রেখেছে ওপ্পো। আগামী 1 সপ্তাহ ধরে এটা ফ্রি বুকিং নিচ্ছে ওপ্পো, এবং
প্রি বুকিংয়ে কিন্তু স্পেশাল কিছু গিফট থাকছে, যেখানে সাকিব আল হাসানের স্বাক্ষরিত একটা ব্যাটও আপনি পেয়ে যাবেন এবং আরও কিছু জিনিসপত্র আছে। সুতরাং এই সুযোগটা মিস করবেন না। মোট 2টা কালারে এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। ডেফিনেটলি অরেঞ্জ কালারটা বেটার। আর এর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম হচ্ছে 27,990 টাকা, মানে 28,000 টাকা। ওয়েল, এই দামটায় কিন্তু মার্কেটে আরও অনেক পাওয়ারফুল ফোন আছে, সেখানে হয়তো এত চমৎকার ডিজাইন থাকবে না, এরকম মাইক্রোস্কোপিক লেন্স থাকবে না, এত স্লিম হবে না ফোনগুলো। বাট স্টিল আপনার যদি বেশি পাওয়ারফুল ফোনের দরকার হয় তাহলে তো আপনি অন্য অপশনে যেতে পারেন। যদি ভালো ডিজাইনের ফোন আপনার দরকার হয়, এরকম ইউনিক স্টাইলের দরকার হয়, তাহলে আপনাকে ওপ্পোর কাছে আসতে হবে, কারণ তারা এই জিনিসগুলোতে বেশি ফোকাস করে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটার দাম যদি মোটামুটি 25,000 টাকা নিচে থাকতো তাহলে বেটার একটা অপশন হতো ডেফিনেটলি। আমার মনে হয় ওপ্পোর এই প্রাইসিংয়ের ব্যাপারটা আরেকটু ভালোভাবে চিন্তা করা উচিত। বাই দ্য ওয়ে প্রিয় দর্শক, আমরা মোটামুটি আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন, আর কেমন লাগলো ওপ্পো F21 Pro, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।